নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি স্বাগতা। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। আজকের প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। দুর্গাপুজোর অনুদান নিয়েও দুর্নীতি, তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, তোলপাড়। বাংলা ভাগের বিরোধিতা করে নিন্দা প্রস্তাব, ঝড় উঠতে চলেছে বিধানসভায়। মুসলিম ওয়াকফ বোর্ডে মহিলারাও, আইনে ঐতিহাসিক বদলের পথে মোদী সরকার। অবিলম্বে গ্রেপ্তার করা হোক, অখিলগিরি ইস্যুতে আজ পথে নামছে বঙ্গ বিজেপি। ব্যক্তি মমতা আমার বন্ধু, রাজনীতিবিদ মমতাকে নিয়ে কি বললেন রাজ্যপাল? এক ঢিলে দুই পাখি, লালু নীতিশ দুজনকে হারাতে কোন কৌশল পিকের? পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর, আরও বাড়বে দুর্যোগ, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়। মালদায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের গাড়িতেই বাংলাদেশে গরু পাচার। খবরের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সূচনা। নিয়মিত খবর পাওয়ার জন্য আমাদের সংবাদ বাংলা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যাওয়া যাক আজকের প্রধান খবরে। দুর্গাপুজো নিয়ে বাংলা এবং বাঙালির আবেগ চিরন্তন। প্রত্যেক বছর রাজ্যের সকল পুজো কমিটিকে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা অনুদান হিসেবে দিয়ে থাকে রাজ্য সরকার। চলতি বছরের অনুদানের কথাও ইতিমধ্যেই ঘোষণা করা হয়ে গিয়েছে। এর মাঝেই মাথাচাড়া দিল নয়া বিতর্ক। দুর্গাপুজোর অনুদান নিয়ে ৯/৬। দুর্গাপুজোর জন্য সরকারের তরফ থেকে দেওয়া অনুদান নিয়ে এমনিতেই বিরোধীরা মাঝে মধ্যে সরব হন। এবার তা নিয়ে সামনে এলো নতুন বিতর্ক। মুখ্যমন্ত্রীর দেওয়া দুর্গাপুজোর অনুদানের টাকা পুজো কমিটির পরিবর্তে পুজো কমিটির জেনারেল সেক্রেটারি সংস্থার অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ। তিনি আবার ঘটনাচক্রে তৃণমূল কাউন্সিলরের স্বামী। টিটাগড়ের বিবেকনগর সার্বজনীন দুর্গাপুজো নিয়ে দেখা দিয়েছে এই বিতর্ক। এই পুজো কমিটির জেনারেল সেক্রেটারি দেবব্রত ভট্টাচার্য, তাঁর স্ত্রী মৌসুমী ভট্টাচার্য টিটাগড় পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ২০২২ সালের ৬০,০০০ টাকা এবং ২০২৩ সালের ৭০,০০০ টাকার অনুদান কাউন্সিলর পুত্রের নামে খোলা সংস্থা দেবমাল্য এন্টারপ্রাইজের অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ। তৃণমূল কাউন্সিলর মৌসুমী এবং তার স্বামীর কথায় পুজো কমিটির অ্যাকাউন্ট ছিল না বলেই এমনটা হয়েছে। দেবব্রত বলেন, কারোর যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে সেটা জেনারেল সেক্রেটারির ব্যক্তিগত অ্যাকাউন্টে ঢোকে, সেখান থেকে টাকা খরচ করা হয়, এটা সার্বজনীন। তা সত্ত্বেও বলেছিলাম এটা তো চেক। বলেছিল চেক যদি না নেওয়া হয় তাহলে ফেরত চলে যাবে। প্রোটোকল থাকলে আমার ট্রেজারি থেকে চেক দিতই না। এত বছর যারা পুজো করে এসেছে তারা আমাদের অ্যাকাউন্টটা দেয়নি। ৪৫,০০০ পুজোর কি ব্যাংক অ্যাকাউন্ট থাকে নাকি? কে ৭০,০০০ টাকা দেবে বলুন তো? মারলে তো ৭০ লাখ টাকা, ১০ লাখ টাকা মারবে। এখানেই না থেমে সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের কাছে দেবব্রত বলেন, তাকে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে। ২ বছর হলো পুজোর দায়িত্ব নিয়েছেন, কিভাবে পুজো হয় সেটা জনগণ দেখেছে। অন্যদিকে দেবব্রত স্ত্রী তথা তৃণমূল কাউন্সিলর মৌসুমী বলেন, যে সকল পুজো কমিটি নেই সেক্রেটারি বা কারোর ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা আসে। টিটাগড় থানা থেকে একটা অর্ডার এসেছে, আজকে আমার চেয়ারম্যানও পাঠিয়েছেন। ২০২৩ সাল অবধি যে সকল পুজো কমিটি নিজেদের অ্যাকাউন্টে টাকা নিত, ২০২৪ থেকে সেটা আর হবে না। অনেকে বিষয়টার ভেতরে ঢুকছেন না, ভাবছেন সেক্রেটারির অ্যাকাউন্টে টাকা এসেছে মানে তিনি নিয়েছেন, তবে সেই টাকা সঙ্গে সঙ্গে পুজোর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এইদিকে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সুর চড়াতে শুরু করেছে বিরোধীরা। বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি বলেন, এই বিষয় তদন্তের দাবি জানিয়ে সংশ্লিষ্ট দফতরে চিঠি দেওয়া হবে। সেই সঙ্গেই সরকারি টাকা ৯/৬-এর অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। কখনো পৃথক কোচবিহার উত্তরবঙ্গ ভাগ, কখনো মুর্শিদাবাদ মালদাকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত করার দাবি। বাংলা বিভাজন নিয়ে রীতিমতো শোরগোল তুলছেন বিজেপি বিধায়করা। গত সোমবার বিধানসভায় এ নিয়ে দীর্ঘ বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ বাংলা ভাগের বিরোধিতা করে নিন্দা প্রস্তাব আসছে রাজ্য বিধানসভার অন্দরে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যারা এসব দাবি তুলবে তারা বিধানসভায় দাঁড়িয়ে বলুক, কাজ আমরা করি। আর ভোটের সময় বিজেপি শুধু বাংলা ভাগ করার কথা বলে, শুধু আদিবাসী গোর্খা রাজবংশীদের আলাদা করে দেয়। যারা বলে আমরা কাজ করিনি তারা নিজেরা কি করেছে সেটা আগে দেখান। বাংলা ভাগ তো হবেই না। এর বিরুদ্ধে যারা আলোচনা করছেন তারা বিধানসভায় দাঁড়িয়ে বলুন, ভোটাভুটি হোক, গণতান্ত্রিক সিদ্ধান্ত কোন দিকে যায় দেখে নিন। এটা নিয়ে যারা বলছেন তারা সন্ত্রাসের দল, ভাগাভাগির দল। ওয়াকফ আইনে বড় ধরনের সংশোধনী আনতে চলেছে কেন্দ্রের মোদী সরকার। চলতি অধিবেশনেই সংসদে একটি সংশোধনী বিল আনার চিন্তা ভাবনা চলছে। এর আগে শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে ওয়াকফ আইনে ৪০টি সংশোধনীর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সংসদে সংসদীয় বিল পাশ হওয়ার পর ওয়াকফ বোর্ডের অনিয়ন্ত্রিত ক্ষমতা কমে যাবে। বোর্ড যাচাই বাছাই ছাড়া কোনো সম্পত্তির দখল ঘোষণা করতে পারবে না। নতুন বিলে এসব পরিবর্তন আনা হয়েছে। নতুন বিলে একটি বিষয় থাকবে যে শুধুমাত্র মুসলিমরাই ওয়াকফ সম্পত্তি তৈরি করতে পারবেন। মহিলা সদস্যরা রাজ্যগুলিতে ওয়াকফ বোর্ডের অংশ হবেন। এখন মহিলারা ওয়াকফ বোর্ড এবং কাউন্সিলের সদস্য নন। নতুন বিল অনুযায়ী রাজ্যের প্রতিটি বোর্ডে ২ জন মহিলা এবং কেন্দ্রীয় কাউন্সিলে ২ জন মহিলা থাকবেন। প্রসঙ্গত সংবাদ মাধ্যমের খবর, ওয়াকফ বোর্ডের ক্ষমতা নিয়ন্ত্রণের প্রস্তুতি নিচ্ছে সরকার।
শীঘ্রই ওয়াকফ আইন সংশোধনের বিল আনা হতে পারে। এখন বলা হচ্ছে এই পরিবর্তনের আওতায় মহিলাদেরও প্রতিটি ইউনিটের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। কিছু রিপোর্ট অনুযায়ী শুক্রবারই মন্ত্রিসভা ওয়াকফ আইনে 40টি সংশোধনীর অনুমোদন দিয়েছে। ওয়াকফ আইনটি প্রথম 1954 সালে সংসদে আনা হয়েছিল, যা পরে প্রত্যাহার করা হয়েছিল, এবং 1995 সালে একটি নতুন ওয়াকফ আইন আসে। এটি ওয়াকফ বোর্ডকে আরও ক্ষমতা দিয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে কোনো সম্পত্তি ওয়াকফের অন্তর্গত কিনা তা খুঁজে বের করার জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত অন্তর্ভুক্ত করা হবে। এছাড়াও সম্পত্তির মূল্যায়নের জন্য জেলা কালেক্টরদের কাছে রেজিস্ট্রেশন বাধ্যতামূলকের বিধান থাকবে। সূত্রের খবর, প্রতিটি ওয়াকফ বোর্ডের সদস্যদের মধ্যে 2 জন মহিলাকে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করা হতে পারে। সূত্র আরও বলছে যে সরকার আইনটির একটি নতুন নাম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, যার অর্থ হবে আশার মতো। তিনি বলেন যে এর ফলে গরিব শিশু ও মহিলা উপকৃত হবে। ওয়াকফ সম্পত্তি থেকে সমস্ত আয় শুধুমাত্র দাতব্য কাজে ব্যয় করতে হবে। সূত্র বলেছে যে সরকার একটি কাঠামো তৈরি করবে যা স্পষ্টভাবে রূপরেখা দেবে যে কিভাবে ওয়াকফ সম্পত্তি ব্যবহার করা হবে, যাতে রাজস্ব শুধুমাত্র দরিদ্র মুসলমানদের কল্যাণে ব্যয় করা যায়। মোদী সরকারের শীর্ষ সূত্রে আরও বলা হয়েছে, মুসলিম মহিলা ও শিশুদের দুর্ভোগ সবচেয়ে বেশি। কোনো মহিলার বিবাহ বিচ্ছেদ হলে তিনি ও তার সন্তানরা কোনো অধিকারই পান না। এই লিঙ্গ বৈষম্য দূর করতে চাইছে সরকার। নয়া সংশোধন বিল অনুযায়ী প্রতিটি রাজ্য বোর্ডে 2 জন মুসলিম মহিলা সদস্য থাকবেন, আর সেন্ট্রাল কাউন্সিলে থাকবেন 2 জন মহিলা সদস্য। অখিলগিরি ইস্যুতে আজ সোমবার পথে নামছে বঙ্গ বিজেপি। রাজ্য বিজেপির মহিলা মোর্চা আজ সোমবার প্রতিবাদ মিছিল করতে চলেছে কলকাতায়। মহিলা রেঞ্জারকে হুমকি কাণ্ডে অখিলগিরিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে বিজেপি সেন্ট্রাল অ্যাভিনিউ সংলগ্ন মুরলীধর সেন লেন কার্যালয়ের সামনের দিকে বেলা 3টেই শুরু হবে মিছিল। পদ্ম শিবিরের তরফে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভাপতি ফাল্গুনী পাত্রের নেতৃত্বে হবে মিছিল। পূর্ব মেদিনীপুরের রামনগরের বিধায়ক তথা রাজ্যের কারা দপ্তরের মন্ত্রী অখিলগিরি যেভাবে একজন মহিলা রেঞ্জারকে নজিরবিহীনভাবে প্রকাশ্যে হুমকি দিয়েছেন, তাতে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। বন দপ্তরের মহিলা রেঞ্জারকে হুমকি ইস্যুতে ইতিমধ্যেই তৃণমূলের তীব্র ভাষায় নিশানা করেছে বিজেপি। শুধুমাত্র মহিলা রেঞ্জারের কাছে নিঃশর্ত ক্ষমা বা পদত্যাগ করাই নয়, অবিলম্বে অখিলগিরির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে বলে সুর চড়িয়েছেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন, এই দেশে একটা আইনের শাসন আছে। সরকারি আধিকারিককে কাজে বাধা দিলে ব্যবস্থা নেবে আদালত। সুব্রত বক্সী তো বিচারপতি বা আদালত নয়, তিনি কিভাবে এই সিদ্ধান্ত নেবে? এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। যারা সিবিআই ইডি আধিকারিকদের ওপর আক্রমণ করেছিল তাদের তৃণমূল বাঘ বলেছে। অখিলগিরি ভেবে ফেলেছেন উনি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ, তাই মহিলা রেঞ্জারের সঙ্গে এই দুর্ব্যবহার করার সাহস দেখিয়েছেন। রাজ্য বিজেপি শিবিরের কথায় অখিলগিরির হুমকির যে ভিডিও সামনে এসেছে, তাতে উনি বন দপ্তরের দুর্নীতির কথাও বলেছেন। কি সেই দুর্নীতি, সেটা ফাঁস করার আমরা দাবি জানাচ্ছি। বলা বাহুল্য, অখিলগিরিকে রবিবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ফোন করে ওই মহিলা রেঞ্জারের কাছে নিঃস্বার্থ ক্ষমা এবং পদত্যাগপত্র দিতে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। কিন্তু অখিলগিরি ক্ষমা চাওয়ার বিষয়ে মোটেই যে তিনি অনুতপ্ত নন, সেই কথা জানিয়ে শুধুমাত্র পদত্যাগ করার ঘোষণা করেছেন। এই আবহেই আজ সোমবার অখিলগিরিকে গ্রেপ্তারের দাবিতে পথে নামছে বিজেপি। রাজ্যের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক কোনোদিনই সুমধুর নয়। বারবার খোদ রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে পরস্পরকে আক্রমণ করতে দেখা গিয়েছে। এসবের মাঝেই সংবাদ মাধ্যমে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বললেন, ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক ভালো, তারা ভালো বন্ধু। উপাচার্য নিয়োগ থেকে বিধায়কদের শপথ গ্রহণ, ভোট পরবর্তী হিংসা, একাধিক ইস্যুতে বারবার রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শ্লীলতাহানির বিতর্কে সরাসরি তাকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে সম্প্রতি সাক্ষাৎকার নেয়ার সময় রাজ্যপালের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের কথা জিজ্ঞাসা করা হয়। সেখানেই তিনি পাল্টা প্রশ্ন ছোড়েন, কোন মমতা বন্দ্যোপাধ্যায়? বলেন, আমি 3 জন মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি। একজন যিনি ব্যক্তি মমতা, আমার সঙ্গে তার সম্পর্ক ভালো, তিনি আমার বন্ধু। দ্বিতীয়জন মুখ্যমন্ত্রী, তার সঙ্গে আমার প্রশাসনিক সম্পর্ক। তৃতীয়জন রাজনীতিবিদ, যিনি নট মাই কাপ অফ টি। অর্থাৎ বোঝাতে চেয়েছেন রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক মোটেই সুমধুর নয়। এখন তিনি আর রাজনৈতিক কলাকুশলী নন, সরাসরি রাজনীতিক। লোকসভা ভোটের পরই নিজের দল জনসুরজ পার্টি ঘোষণা করেছে প্রশান্ত কিশোর। আগামী 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিবসে তার নতুন দল পথ চলা শুরু করবে।
রবিবার এই প্রসঙ্গে পিকে বলেন, ওই দিন বিহারের 1 কোটি মানুষ একত্রিত হয়ে তাদের সন্তানদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। দলের ভবিষ্যৎ কর্মসূচি ব্যাখ্যা করতে গিয়ে পিকে জানান, জনস্রোতের প্রধান লক্ষ্য দুটি: 1, বিহার থেকে পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্যে যাওয়া বন্ধ করা, এবং 2, বিহারকে সে রাজ্যের 2 প্রধান রাজনীতিক লালু প্রসাদ যাদব এবং নীতিশ কুমারের শাসন থেকে মুক্ত করা। তবে নতুন দলে নিজের ভূমিকাকে গৌণই রাখতে চেয়েছেন পিকে। রবিবার তিনি বলেন, প্রশান্ত কিশোর 2রা অক্টোবর কোনো দল গঠন করছেন না। বিহারের 1 কোটি মানুষ তাদের সন্তানদের ভবিষ্যৎ নির্ধারণ করতে একজোট হচ্ছেন। মনে করা হচ্ছে কর্মসংস্থানের দিকে জোর দেওয়ার প্রতিশ্রুতির ইঙ্গিত রয়েছে পিকের এই মন্তব্যে। অন্যদিকে পরোক্ষে লালুর আরজেডি এবং নীতিশের জেডিইউকেও আক্রমণ করেছেন তিনি। লালুর দল আরজেডি ও নীতিশের জেডিইউর দখলে বিহারে বিপুল সংখ্যক যাদব, দলিত ও সংখ্যালঘু ভোট। বিহারে এই 2 প্রবাদ প্রতিম নেতাদের ছাপিয়ে পিকের নয়া দলকে কতটা ভরসা করতে পারবে বিহারের মানুষ? প্রশ্ন উঠছে এমনই। তবে এই মুহূর্তে দল ভোটে লড়লেও লালু নীতিশকে ছাপিয়ে যাওয়া পিকের পক্ষে কোনো মতেই সম্ভব নয়। কারণ বিহারের মাটিতে লালু নীতিশ এখনও অপরাজেয় বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। অতীতে নীতিশের জেডিইউর সক্রিয় সদস্য ছিলেন প্রশান্ত কিশোর। 2021 সালে নীতিশের সঙ্গে সংঘাতের জেরেই দল ছাড়তে বাধ্য হন তিনি। তারপর গত বছর এ রাজ্যের বিধানসভা ভোটে তৃণমূলের ভোট স্ট্র্যাটেজিস্ট হিসেবেও কাজ করেন। এবার লোকসভা ভোটের আগে থেকেই তিনি আবার সক্রিয় রাজনীতিতে ফিরতে চান বলে শোনা গিয়েছিল, যদিও তা বাস্তবায়িত হয়েছে। নিম্নচাপ সরলেও স্বস্তি নেই। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আজ সপ্তাহের শুরুর দিনেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আগামী কয়েকদিন সার্বিকভাবে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট। দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী বুধবার পর্যন্ত দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শহর কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, 24 পরগনায় বৃষ্টি চলবে। আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়ার খবর। বর্ষার এই বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। উত্তরবঙ্গের 2 পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের পাশাপাশি বৃষ্টি চলবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতেও। ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সতর্কতা রয়েছে বেশ কয়েকটি জেলায়। টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বেশ কিছু পাহাড়ি এলাকায় আবারও নতুন করে ধস নামার আশঙ্কা রয়েছে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের গাড়িতে গরু পাচারের অভিযোগ। বাংলাদেশ পাচারের পথে পিকআপ ভ্যান আটকানো হলো। 3টি গরু উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদার শামসি রতুয়া রাজ্য সড়কের কুশরাখা এলাকায়। পুলিশি অভিযানের সময় পালিয়ে যায় ওই পিকআপ ভ্যান চালক। গরুগুলিকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, এদিন একটি পিকআপ গাড়িকে আটকায় পুলিশ। তল্লাশিতে দেখা যায় 3টি গরু সেই গাড়িতে রয়েছে। গরুগুলিকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। তৃণমূল নেতার গাড়িতে এই পাচারের ঘটনা রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে যায়। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় মালদার শামসি রতুয়া রাজ্য সড়কের কুশরাখা এলাকায়। জানা গিয়েছে, গাড়িটি শামসি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আমির হোসেনের। বেগতিক দেখে পালিয়ে যায় গাড়ির চালক। গাড়ির মালিক তথা শামসি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আমির হোসেন। তিনি দাবি করেছে, কী উদ্দেশ্যে কোথায় গরুগুলি নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয়টি তার অজানা। গাড়ির চালকই ভাড়া ঠিক করে। তিনি কোনো কিছুই এই বিষয়ে জানেন না। পলাতক গাড়ির চালকের খোঁজ করছে পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে গরু পাচারের ঘটনায় সরব হয়েছে বিজেপি। গরু পাচারের ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের যোগ রয়েছে বলেও সরব হয়েছে গেরুয়া শিবির। এলাকায় চাঞ্চল্য ছড়ায় শামসি এলাকায়। পুলিশের প্রাথমিক ধারণা, বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই এই গরুগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় কে বা কারা জড়িত সেই সব খতিয়ে দেখছে পুলিশ। রতুয়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গরু ও গাড়িটিকে আটক করা হয়েছে। আজকের মতন এখানেই শেষ করছি। এই ছিল আজকের প্রধান খবর। নিয়মিত খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে নতুন খবরের সাথে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সব সময় সত্যের পথে থাকুন। এতক্ষণ আপনারা দেখছিলেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।